কথা পণ্ডিত এবং তাত্ত্বিক লোকরা অজস্রবার বলেছেন, অজস্র বই লেখা হয়েছে। আজকে এই কার্তিক একটা মজার কথা শুনবে। এই সালাম জাব্বার বরকতের এর উৎসে একটা ইতিহাস আছে। এই যে গুলিটা চলেছিল না, এই গুলিটা একটা অন্য ইতিহাস তোমাদের বলছি। যিনি জড়িত ছিলেন তিনি স্বয়ং আমার সঙ্গে বাংলাদেশে, সে কথা পরে আসছি। তার একটা ছোট্ট কাজ সেরে নিই। নিহার চক্রবর্তী, রমেশ পাল, আমি, কার্তিক এই যাদেরকে তোমরা এখন দেখছো বৃদ্ধ অবস্থায়, ৭৩ সাল মানে ৫০ বছর বোধহয় হয়ে গেল। তো তখন আমরা একসঙ্গে বসতাম, সাধ্যমতো কবিতা লিখতাম এবং লেখানোর চেষ্টা করতাম। আচ্ছা, সবচেয়ে মজার ইতিহাস হলো, এসো ছেলে, ৭৩ সালের ৭ই জানুয়ারি যখন আমি করিমপুরে আসি, তখন এখানে আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কোনো পত্রিকা নেই, নট এ সিঙ্গেল। তার আগে আমি চাকদায় ছিলাম, ৬৬ সালে গেছি, ৬৬ থেকে ৬ই জানুয়ারি ওখানে কোনো পত্রিকা নেই। সেখানেও আমি একটা পত্রিকার সৃষ্টি করলাম। আর আমি যাদের পদতলে তৈরি তাদের নামটা জেনে রাখা দরকার। একটা ঐতিহাসিক অধ্যাপক রেজাউল করিম, মনীষ ঘটক, ঋত্বিক ঘটক, বিপ্লবী প্রফেসর ডক্টর রামপাল, এরা সব বহরমপুরে। আর আমি তাদের পদতলে তৈরি। তার মানে চারটিখানি ব্যাপার না, বুঝতে পেরেছ? মানে ইস্পাত পান হয়ে একটা যুবক বেরোচ্ছে 60-এর দশকে, হলো? আচ্ছা, তো চাকদায় গেলাম, নট এ সিঙ্গেল পত্রিকা। কী ব্যাপার, আপনাদের এখানে পত্রপত্রিকা নেই কেন? বলে না দাদা, কোনো পত্রিকা নেই, কিন্তু একটি নিউজ পেপার ছিল। আর সুদর্শন নন্দী বলে সেই সময়ে 60-এর দশকে, নকশাল মুভমেন্ট তখনও আসেনি, বছর 6 পরে আসছে, উনি লিখছেন চক্রদহের ইতিহাস। চক্রদহ দ্যাট ইজ চাকদা। ওকে আমি বললাম, দাদা আমি তো এইরকম দেখছেন মধ্যবিত্ত ঘরের ছেলে, তা আমি একটা পত্রপত্রিকা করি বহরমপুরে, এখানে এসেছি। বললো তুমি চেষ্টা করো, আমরা আছি সঙ্গে। তারপরে আমাকে প্রচণ্ড সম্মানের সঙ্গে ওরা অভিযাত্রী আমার পত্রিকা, আর উপদেশটা তখন অধ্যাপক রেজাউল করিম। ওখানে পত্রিকা তৈরি করলাম, করতে করতে আরও অনেক পত্রিকা নাট্য সংস্থা করে আমি চলে এলাম করিমপুর। এখানে এসে খুঁজতে খুঁজতে কাউকে পেলাম, একজনকে পেলাম, যাকে তোমরা কেউই জানো না, কার্তিক জানে। তা আমি বললাম, দাদা আপনি তো এখানে পত্রিকা করেছেন, আমি আসার বছর 15 আগে। আমি তো ইতিহাস, তোমাকে কে বলবো? আমাকে রমেশ সিংহ রায়। হ্যাঁ, আশিস সিংহ রায়, ইউ আর রাইট। তা আমি বললাম যে অগ্নিবীণা আপনার পত্রিকা আজকে ৭৩ সালের জানুয়ারিতে আমি এসেছি, এর আগে 15 বছর আগে আপনি বন্ধ করেছেন। তুমি সব জানলে কী করে? আমার রমেশ বলেছে, রমেশ সাহিত্য করে না, কবিতা লেখে না, গল্প লেখে না, কিচ্ছু করে না। আমাকে বললো তোমার পত্রিকাটা নিউজ পেপার করে অভিযাত্রী। আলাম না, এতে অধ্যাপক রেজাউল করিম আছেন, এটা হবে একটা কাজ কর। দুজনে মিলে একটা নাম ঠিক করলাম। সেই সময় আমি একজ্যাক্টলি ভয়েস অফ রার বলে একটি সংবাদপত্র করছিলাম, তো করলাম না, সংবাদে আমার একটা বিতৃষ্ণা। তো বললো তাহলে ভয়েসের বাংলা করলে কী হয়, কণ্ঠস্বর। তাহলে আমার পল্লীও খুব ভালোবাসে, জসীমুদ্দিন খুব ভক্ত হচ্ছে, তাহলে তোর পল্লী আমার কণ্ঠস্বর দিয়ে নাম হলো পল্লীর কণ্ঠস্বর। আচ্ছা, সেই সময় এসে গেল জরুরি অবস্থা। আমি তখন 60-এর দশকের জরুরি অবস্থার সময় আমি বোধহয় ওয়ান অফ দ্য, মানে একা একটা ব্যক্তি যে পত্রিকাকে সেন্সাস করতে দিইনি। তখন একটা আইন করে দিল ইন্দিরা গান্ধী যে সমস্ত পত্রিকা ডিস্ট্রিক্ট লেভেলে অফিসারদেরকে দেখিয়ে স্ট্যাম্প মেরে নিয়ে আসতে হবে। করিমপুরে তখন আমি আসার পরে তখন 30 খানা কাগজ অলরেডি স্টার্ট হয়ে গেছে পত্রিকা, যেখানে একটাও ছিল না। আচ্ছা, বিভিন্ন ইয়ং ব্রাইট স্টার আমার বাড়িতে করিমপুরে হসপিটালে শক্তি চট্টোপাধ্যায়, অমিতাভ দাশগুপ্ত, সলিল লাহিড়ী, দেবকুমার বসু, সুনীল গান্ধী স্টারে 6 জন দুদিন এখানে তোলপাড় করে ফেললাম। যতীন বাগচির বাড়ি নিয়ে গেলাম। আচ্ছা, ওখানে বাইরে একটা মজার কথা বলে রাখি, ইতিহাস। সেটা 78। হ্যাঁ, ও 74, আমি 73 জানুয়ারিতে এসেছি। আর 74-এর কথা আসলো, ওখানে যতীন বাগচির ভাইপো। একটা মজার কথা শুনে রাখো তোমরা। আপনারা তো বারবার বলেন গাছটা দিয়ে এই সজনে গাছ না কি আছে না, এই বাঁশ বাগানের মাথার উপরে একটা অ্যাবনর্মাল ছিলেন, একটু লাইট, জানেন? এই দেখুন কবিতাটা আমার কাছে নোটবুকে কী আছে এখানে, বলে এই যে ঘর, এই ঘরে উনি লিখেছিলেন, এই জানলার তলায় বসে লিখেছিলেন, এই যে নালা থেকে কী দেখছেন, সজনে গাছ। মূল কবিতায় আছে সজনে গাছের মাথার উপরে চাঁদ উঠছে চড়ে, হলো? ওইটাই যতীন বাগচির সঙ্গে লিখে দিয়ে গেছেন। পরে শ্রুতি মাধুর্যের জন্য ওটাকে চেঞ্জ করে বাঁশবাগান করা হয়েছে। আচ্ছা, এইরকমই একটি ব্যতিক্রম ইতিহাস বলবো। এই যে ভাষা আন্দোলন তোমরা পালন করছো, এর উৎস অতি ভয়ানক এবং খুব মজার। সেটা এবার বলিনি। ডক্টর জসীমউদ্দিন, কার্তিক শুনো, বাংলাদেশে আছি রংপুরে, তা ডক্টর জসীমউদ্দিন হচ্ছেন প্রধান অতিথি আর আমি হচ্ছি সভাপতি।
চিফ গেস্ট হয়ে গেছি আমি ইন্ডিয়া থেকে, আমার 6 জন গেছে আমার সঙ্গে, মেঘালয় থেকে একটি মেয়ে আছে। তাই গার্ড অফ অনার দিয়ে আমাদেরকে 3 কিলোমিটার ফুল ছড়িয়েছে মাথায়, স্কুলের ছাত্র 10,000 ছাত্রছাত্রী দিয়ে। আমি এপাশে জসিমউদ্দিনদা, দুজনে ধরে আছি প্ল্যাকার্ড। তো দুজনের চেহারা কাকতালি হয়ে এক হয়ে গেছে, দুজনেই রোগা, দুজনেই পাঞ্জাবি পায়জামা, দুজনেই চোখে গগল, দুজনেই চুল পাকা, মুখে দাঁড়িয়ে। এবার বলছি কী ব্যাপার শ্যামলদা, এদিকেও আপনি। তা আমরা না, উনি হচ্ছে ডক্টর জসিমউদ্দিন। এখন পরিচয়টা শোনো। এই সালাম জাব্বারের এই যে রক্তাক্ত কাহিনী, এই হচ্ছে প্রধান কালপ্রিট, বুঝতে পেরেছ? এই ইতিহাস তোমাদের জানার কারণ নয়, উনি স্বয়ং আমাকে বলেছেন এবং ওনার জীবনী ছেপে পুস্তিকা বের করা হয়েছে ওখানে। এই ইতিহাসটা শোনো। এই যে রক্তাক্ত ইতিহাস, এই রক্তই ঝরতো না সেদিন। কি পিকুলার ইতিহাসটা বুঝতে পেরেছো? যে 21 আজকে তোরা পালন করছো রক্তের ইতিহাস, রক্তাক্তই হতো না সেদিন সালাম জাব্বার। আমি এটা কি বলছেন আপনি দাদা? বলে হ্যাঁ, তুই আমার কাছে শোন। এক শ্রেণীর লোক আমাকে বলে ভিলেন। বলে কেন? বলো আমাদের আন্দোলন যখন উত্তাল আন্দোলন, মুজিব বলেছে আগামীকাল তোমরা হকি স্টিক নিয়ে বেরিয়ে পড়বা দরকার হলে। তো 12 নম্বর আর 19 নম্বর দুটো ব্যারাক ঢাকা ইউনিভার্সিটিতে, যেখানে সালাম জাব্বারদের এই ইতিহাস রচনা হচ্ছে, বলে 12 নম্বর আর 19 নম্বর একটা কনস্ট্রাকশন চলছিল, সেখানে ছিল ভাঙা ভাঙা আদলা ইট। তা আমি সালাম জাব্বার আর যে রক্ত ঝরার পরে যে রুগীটাকে নিয়ে গেছিল তাদের নাম কেউ তোমরা জানো? গুলি চলার পরে যে তুলে নিয়েছিল বডিটা, শুনেছ কারো কাছে? তার নাম শাহজাহান। তো শাহজাহান, আমি, এরকম 6 জন ছিলাম। তা মুজিব বলেছে তো আমরা জেহাদ ঘোষণা করে দিয়েছি। আমরা এসে দাঁড়িয়ে গেছি লাইন দিয়ে সব ছাত্ররা, আর আমাদের অপোজিটে দাঁড়িয়ে গেছে সমস্ত পাক্ষ রাইফেল নিয়ে, তখনও গুলি চলেনি। তো লাইন দিয়ে দাঁড়াতে কী আমার মনে হইল, একটা আদলাতে মারলাম ছুড়ে এক পুলিশকে, আর যাহা মারা তাহা গুলি চালু। আমি যদি সেদিন ওই ইটটা না মারতাম হয়তো গুলি চলতো না। এবং মারার পরে বুকে গুলি লাগেনি, তার লেগেছিল আর্টারি ভেনে, এবং কলকল করে কলের জলের মতো চলে গেল। শাহজাহান বুকে করে জড়িয়ে ধরলো, আমি ধরলে একটা ভ্যান ছিল ওই যে কনস্ট্রাকশনে, সেই ভ্যানে করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অত্যন্ত রক্তক্ষরণের জন্য সে মারা যায়। এটা একটা ইতিহাস। উনি বলেছেন ডক্টর জসিমউদ্দিন। আর ওনার পরিচয় হচ্ছে 86 বছর বয়স, যখন আমার সঙ্গে কনফারেন্স করছেন, 30টা রাষ্ট্রের পরমাণু উপদেষ্টা ছিলেন, হলো। আর এই শেষ বয়সে খুব রবীন্দ্রভক্ত, শেষ বয়সে ইচ্ছা হয়েছে সাহিত্য করবে। তা 80 বছর বয়সের পরে উনি আমাকে 3খানা বাংলা 3খানা ইংরাজি সাহিত্য দিয়েছেন লিখিতভাবে। তা উনি সাহিত্য করছেন, যে বলল সালাম জাব্বারের এই রক্তাক্ত ইতিহাস। কেমন লাগলো ওই ইতিহাসটা? সেদিন রক্ত ঝরতো না, এই হলো ইতিহাস। আর এই সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না, কেন আমি পণ্ডিত লোক নই। আমার সহমর্মিতা আছে, এবং অ্যাট দ্য সেম টাইম কমলা আসামের, এর আগেও একটা ভাষা আন্দোলন, সেইটা প্রথম, এরা দ্বিতীয়। সেটা হচ্ছে পথপ্রদর্শক। কমলা টমলা যারা মারা গেলেন, মনীষ ঘটক তখন কবিতা লিখে দিয়েছিলেন কমলার ওপরে, জানো? এই সব ইতিহাস সবারই তোমার জানা। তো আমি অসীম শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি। আমি পণ্ডিত নই, সেই জন্য ভেতরের ব্যাপারে আর আমি যাচ্ছি না। ওকে, আমি আড্ডা বাজলেও সেইভাবে বললাম, ক্ষমা প্রার্থী। এবার যদি একটা কবিতা পড়তে বলো, তা একটা কবিতা পড়ে দিই, কিন্তু সেটা 21শে ফেব্রুয়ারি বিষয়ক নয়, করিমপুর বিষয়ক। করিমপুর বিষয়ে 50 বছর আগে প্রথম যে কবিতাটা ওখানে